স্মৃতিচিহ্ন কবিতাটি তোমাদের সপ্তম শ্রেণী বাংলার একটি অসাধারণ কবিতা। এর কবি কামিনী রায়। তিনি বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা কবি। খুব ছোট্ট বয়স থেকে তার লেখা শুরু। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ আলোয় ছায়া প্রকাশিত হয়েছিল। আবার একটা কথা, যে তিনি ভারতের বাংলা তথা ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট। তার কাব্যগ্রন্থগুলোর নাম পৌরাণিকী, দীপ ও ধূপ, জীবনপথে, নির্মাল্য, মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত। আর একটা নাট্যকাব্য তিনি রচনা করেছিলেন, তার নাম অম্বা। 1864 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশ, তখন অবিভক্ত বাংলা ছিল। সে অবিভক্ত বাংলায় 1864 খ্রিস্টাব্দে 12 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চণ্ডীচরণ সেন। তিনি 1933 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর পরলোক গমন করেন। আজকের এই স্মৃতিচিহ্ন কবিতাটি তার লেখা নির্মাল্য কাব্যগ্রন্থে রয়েছে। এখন এই কবিতার বিষয়বস্তুটা একটু জেনে নেওয়া যাক। আসলে তিনি বলতে চাইছেন যে এই পৃথিবীতে সকলেই তো চায় তার নাম অমর হয়ে থাক, অক্ষয় হয়ে থাক, চিরস্মরণীয় হয়ে থাক। কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে মানুষের মধ্যে অমর হয়ে থাকা যায়। কি করে তারা? কিছু মানুষ অর্থ, বিত্ত, ক্ষমতার জোরে বিশাল মনোহর সুন্দর প্রাসাদ নির্মাণ করেন। সেখানে বড় বড় অক্ষরে নিজের নাম খোদাই করে রাখেন, আর তা দিয়ে ভাবেন যে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু কবি বলছেন তা হয় না। তাদের নাম সেভাবে চিরস্মরণীয় হয়ে থাকতে পারে না। তার কারণ পৃথিবীতে সমস্ত বস্তুই নশ্বর, কালান্তরে কোথায় তলিয়ে যাবে। তো তিনি বলছেন যে ওরা মূঢ়, ওরা বোকা, ওদের যে মনস্কামনা, ওদের যে মনের ইচ্ছা, তা ব্যর্থ হবে। তার কারণ আগে বললাম যে বস্তুর বিনাশ আছে। তাই দেখা যাবে এই প্রাসাদ খসে খসে পড়বে। একদিন পাথরের স্তূপের মাঝে তলায় কোথায় তলিয়ে যাবে এই নাম। নদীর স্রোতে যেমন খড়কুটো ভেসে যায়, তেমনি করে কোথায় ভেসে যাবে। কাল স্রোতে ভেসে যাবে শুষ্ক তৃণের মতো। কেউ মনে রাখবে না, কেউ রক্ষা করতে পারবে না। এটাই তার পরিণতি। আবারও দেখা যাচ্ছে যে কিছু মানুষ, যারা মানুষের হৃদয় সিংহাসনে নিজের দৃঢ় সিংহাসন স্থাপন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, মানুষের হৃদয়কে যারা জয় করেছেন, পরহিতায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন, পরহিত ব্রতে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তারা যুগ যুগ ধরে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাদেরকে মানুষ ভুলবে না।
আবার তিনি বলছেন যে যাদের রাজত্ব অক্ষুণ্ণ আছে আজও, যারা সেই হৃদয় সিংহাসন দখল করেছেন, স্থাপন করেছেন, তারা কিন্তু কেউ এমন ধনী বিত্তশালী মানুষ ছিলেন না। ওই অট্টালিকা বানানোর মতো সম্পদ তাদের ছিল না। তারা দরিদ্র ছিল, সম্বল ছিল না তাদের ওই ইট পাথর জোগাড় করার মতো। অথচ দেখো তাদেরই রাজত্ব অক্ষুণ্ণ। আর কি, কালস্রোতে তৃণের মতো বয়ে যায়নি, বরং কালস্রোতে এই নাম ধৌত হয়েছে, আরো ঝকঝকে হয়েছে, আরো চকচকে হয়েছে, উজ্জ্বল হয়েছে, সমুজ্জ্বল হয়েছে। এগুলো তার কবিতার মর্ম কথা। তিনি বলছেন, ওরা ভেবেছিল মনে আপনার নাম, মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম। প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে, চারিদিকে ভগ্নস্তূপ, তাহাদের তলে লুপ্ত স্মৃতি। শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি, কে বা রক্ষা করে? মানব হৃদয় ভূমি করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড়ো করিবার। তাদের রাজত্ব হেরো, অক্ষুণ্ণ কেমন, কাল স্রোতে ধৌত নাম, নিত্য সমুজ্জ্বল। তিনি বলছেন যে ওরা ভেবেছিল যে এভাবেই তারা সৌধ গড়ে তাদের নাম চিরস্মরণীয় করে রেখে যাবে, কিন্তু তাদের মনস্কাম ব্যর্থ। তারা তো আর তাদের এই স্মৃতিচিহ্নকে চিরস্থায়ী করে রেখে যেতে পারে না। তার কারণ এই পৃথিবীর সমস্ত কিছুই, সমস্ত বস্তুই তো বিনাশশীল, নশ্বর। তাই কে রক্ষা করবে এদের? কেউ রক্ষা করতে পারে না। তিনি বলছেন, সুন্দর হর্ম প্রাসাদ রচনা করে তারা তাদের মনস্কাম অর্থাৎ চিরস্মরণীয় হয়ে থাকার যে কামনা তারা করেছিল তা ব্যর্থ। প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে, একটার পর একটা পাথর খসে খসে পড়ছে। আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় বেড়াতে যখন যায়, ঐতিহাসিক ক্ষেত্রগুলোতে, সেখানে দেখি ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। কে কবে এটা বানিয়েছিল, কার নাম ছিল, কেউ বলতে পারে না। তাই তিনি দেখেছেন তেমনি, তাই লিখেছেন যে প্রস্তরের পরে প্রস্তর খসেছে, তার নিচে কোথায় লুপ্ত তাদের স্মৃতি। শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি, কে বা রক্ষা করে? তাহলে আবার তিনি বলছেন যে মানব হৃদয় ভূমি করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন, যারা মহৎ জনকল্যাণকর কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয় সিংহাসন প্রতিষ্ঠা করেছেন, সেই পরোপকারী মানুষেরা, জনদরদী মানুষেরা, তাদের নাম চিরস্মরণীয় হয়ে আছে, তারা চিরস্মরণীয় হয়ে থাকেন। মানুষ ভালোবেসে তাদের হৃদয়ে স্থান দিয়ে রাখে, আর মানুষের ভালোবাসার মধ্যেই তাদের রাজত্ব অক্ষুণ্ণ থাকে। তারা হৃদয়ের রাজা হয়ে থাকেন। আর ওই আত্মকেন্দ্রিক, যারা অত্যাচারী, যারা ক্ষমতা লোভী, নিতান্ত স্বার্থপর, এসব মানুষেরা মানুষকে শোষণ করে, অর্থবিত্ত সঞ্চয় করে বিশাল প্রাসাদ বানিয়েছে, তাদের নাম কিন্তু কালের স্রোতে কোথায় ধুয়ে চলে যায়। আর এই উদার দরদি পরোপকারী মানুষরা কিন্তু তাদের স্মৃতিকে কিন্তু কাল স্রোত গ্রাস করতে পারে না, বরং তাকে আরো সমুজ্জ্বল করে, আরো সুন্দর করে। তিনি তাই বলছেন,
মানব হৃদয় ভূমি করি অধিকার করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল, তারা গরিব ছিল, তাদের সম্বল ছিল না এত প্রস্তরের বোঝা জড়ো করিবার, প্রস্তরের এত বোঝা জড়ো করার ক্ষমতা তাদের ছিল না, তারা দরিদ্র। আসলে তারা দিকে মনোযোগই দেয়নি। তারা পরের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণকর কাজে নিজেদের উৎসর্গ করেছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন। তাই আমরা পার্থিবভাবে যে ধন সম্পদের কথা বলি, সে ধন সম্পদ তারা জোগাড় করেনি। তাই তারা দরিদ্র, তাই তারা নিঃসম্বল। কিন্তু তারাই হৃদয়ের রাজা তারা। তাদের ব্রতই ছিল মানুষের পাশে দাঁড়ানো। জনকল্যাণকর কাজের মধ্য দিয়ে তারা মানুষের মনে কবেই চিরস্থায়ী আসন দখল করে নিয়েছেন। তবে এটা নয় যে তারা মানুষের মনে আসন দখল করে নেওয়ার জন্য এরকম করেছেন, এটা নয়। তারা নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে কাজ করে গেছেন। তারা কখনো ভাবেনি যে অমর হতে হবে, মানুষের মনে স্থান দখল করে রাখতে হবে। নিষ্কাম ব্রতের মধ্য দিয়ে তারা কাজ করে গেছে। কাজ করে যাও, কাজেই তোমার অধিকার, ফলে নয়। ভালো কাজ করবে, ভালো ফল পাবে। এটাই তো মানুষের জীবনের উদ্দেশ্য। মানুষ তো এটাই চায়। তাই তো আমরা এই মহান মনীষীদের কথা পড়ি। মহান মনীষীরা যা বলেন সেগুলো তো আমাদের মনের মধ্যে কি করে? অনুপ্রেরণা জাগায়, উৎসাহ জাগায়। নতুন করে আমরা উৎসাহ পাই তাদের কথা শুনে, তাদের কথা পড়ে, তাই না? মহৎ মানুষদের কথা যদি আমরা পড়ি, তাহলে তাদের দেখানো পথ আমরা অনুসরণ করতে পারি, তাদেরকে অনুকরণ করতে পারি। তারা যে সৃষ্টিশীল কাজ করেছেন, যেসব জনকল্যাণকর কাজ করেছেন, তার সেসব কথা আমরা জানতে পারি। তাহলে আমরা শিক্ষা পাই তাদের সেই জীবন দর্শনের মধ্যে, তাদের জীবন সংগ্রামের মধ্যে সত্য ন্যায়ের পথে কীভাবে চলতে হয়। তারাই তো আমাদের পথ প্রদর্শক। মহাজনজগতা স্বপন্থা। মহাজনরা যে পথে গেছেন, এই বড় মানুষেরা, মহৎ মানুষেরা যে পথে গেছেন, সেটাই তো আমাদের পথ। আর এই লক্ষ্যেই তো আমাদের হাঁটতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ওঠো, জাগো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে না পারছো ততক্ষণ থেমো না। আমাদের জীবনের লক্ষ্যই হবে মানুষের কল্যাণ। মানবতাই হচ্ছে শেষ কথা। তাই তাদের জীবন কথা আমরা পড়ার মধ্যে দিয়ে আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারি। এই স্মৃতিচিহ্ন কবিতায় সেই দৃষ্টিভঙ্গিটাই তুলে ধরা হয়েছে যে আমরা কিভাবে দুই শ্রেণীর মানুষকে দেখেছি এই সমাজে। যারা অর্থবিত্তে ক্ষমতাদর্পী, তাদের দর্প বিলীন হয়ে গেছে। আর যারা মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তারাই মহৎ হয়ে রয়েছেন। তাহলে যেটা সেই স্মৃতিটাই অবিনশ্বর হয়ে থাকে। যারা মহৎ, যারা পরোপকারী, যারা মানুষের জন্য কাজ করে, তাদের স্মৃতি অবিনশ্বর থাকে। সেই স্মৃতি নিত্য, অর্থাৎ সব সময় সমুজ্জ্বল হয়ে থাকে। তারা আত্মিকতার ঊর্ধ্বে ওঠেন। তারা মানুষের জন্য সেবা করেন, নিঃস্বার্থভাবে সারা জীবন ধরে সেবা করে যান। এই জন্যই তারা মানুষের হৃদয় মন্দিরে চিরস্থায়ী আসন লাভ করেন।
তোমরা কবিতাটাকে ভালো করে পড়বে। এখানে বিশেষ বিশেষ কিছু শব্দ তোমরা দেখতে পাচ্ছ, যেমন হর্ম, এর মানেই হচ্ছে অট্টালিকা বা প্রাসাদ। আর একটা তোমরা শব্দ দেখতে পাচ্ছ, সমুজ্জ্বল, অর্থাৎ অত্যন্ত উজ্জ্বল। আছিল শব্দটার মানে হচ্ছে ছিল। এরকম কিছু কিছু নতুন শব্দ তোমরা এখানে দেখবে কবিতাটার মধ্যে। অসম্ভব সুন্দর এই কবিতা, যে কবিতার মধ্য দিয়ে তোমরা নিজেদের পথ বুঝে নিতে পারবে, কোনটা পথ, কোন পথটা শ্রেষ্ঠ। তোমাদের মনে আরও যদি কোশ্চেন জাগে, তোমরা প্রশ্ন করবে। জানার মধ্যেই জীবন, জ্ঞানই পূর্ণ। জ্ঞানের চর্চা করো, পড়ো, বেশি বেশি করে পড়ো। তোমার জীবনের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য পূরণ হতে পারে তোমার এই পরিশ্রমের মধ্য দিয়ে, তোমার পড়ার মধ্য দিয়ে, তোমার জ্ঞান আহরণের মধ্য দিয়ে। সততার সঙ্গে পড়ো, নিষ্ঠার সঙ্গে পড়ো। আর এটা তো তোমার তপস্যা। তপস্যা কখনো ফাঁকি দিয়ে সিদ্ধি হয় না। তপস্যায় সিদ্ধি কখনো অসততার মধ্য দিয়ে হয় না, সততার মধ্য দিয়ে এবং পরিপূর্ণ সমর্পণের মধ্য দিয়ে। তুমি যদি তোমার এই তপস্যাকে চালিয়ে যাও, নিশ্চয় তুমি সিদ্ধি লাভ করবে। ওর জন্য সংস্কৃতে একটা কথা আছে, ছাত্রাণাং অধ্যয়নং তপঃ। ভালো থেকো, আজ এই পর্যন্তই।